তো দেখেন আমরা যদি এই সাইজটা আছে, আমরা যদি দেখতে চাই যে স্কেল টুলটা দিয়ে আমরা এটার যত পার্সেন্ট আমরা বড় বা ছোট চাই পার্সেন্টেজ অনুযায়ী আপনারা বড় ছোট করে দেখতে পারেন। যে আমরা এটার একটা ডিজাইন করলাম, এটার দ্বিগুণ সাইজ আমার দেখতে হবে, দেখার প্রয়োজন হলে আমরা কীভাবে দেখতে পারি বা করতে হবে যে আমরা দ্বিগুণ সাইজ প্রিন্ট করব বা এর চেয়ে বড় কিছু কত পার্সেন্ট বড় আমরা প্রিন্ট করব, তো সেইভাবে আমরা করে নিতে পারি। ধরেন এটা আমরা 100% দেওয়া আছে, তো আমরা এই জায়গাতে যদি যাই, সরি এটা না, এটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুলে গেলে আপনি 500% আগের যে দেওয়া ছিল সেটা আপনি যদি এটা 100% করে দেন এবং এটা প্রিভিউ করলে 100% করলে আসলে কি হবে, এবং ওকে দিই, যে সম্পূর্ণ যেটা আছে দেখেন আবার যখন এটা 500% বারবার আসছে কেন, এখন আমরা 100% করলাম, ওকে দেন, দেখেন 100%-এ 150 করতেছে। ঠিক আছে, তো আমরা এরকম বড় বা ছোট করে যদি আমরা দেখতে চাই বা একটা ডিজাইন তৈরি করলেন, এখন যেই সাইজটা আছে এটার দ্বিগুণ সাইজ আপনি প্রিন্ট করবেন, তো তখন এইভাবে করে পুরো ডিজাইনটা পার্সেন্টেজ একেবারে পারফেক্টলি দ্বিগুণ করতে চাইতেছেন, তো তখন আপনি টেনে ধরে বড় করলে দেখা যায় যে পারফেক্টভাবে নাও হইতে পারে, তো সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজ করে লিখে করতে পারেন। ঠিক আছে, যে কত পার্সেন্ট আপনি প্রিন্ট করবেন, তো এভাবে করে আপনি করতে পারেন। তারপর হচ্ছে হলো শেয়ার টুল। এটার কাজটা হচ্ছে যে আমরা কোনো দেখতে বুঝে আইকনটা দেখলে বুঝতে পারবেন যে এটা অ্যাঙ্গেল তৈরি করা যায়, তো আমরা এটা যদি যখন করব অবশ্যই এটাকে ধরে আমরা এইভাবে করে অ্যাঙ্গেল দিয়ে নিতে পারি, যে দিকে টানবো ওইভাবে করে। তো এটা সবচেয়ে ভালো হয় হচ্ছে এইভাবে করে আমরা একটা যদি সার্কেলের মধ্যে গ্যাপ দিয়ে নিই, যেমন অনেক সময় Ctrl+C Ctrl+F, আমরা পাথফাইন্ডারের ব্যবহার দেখাইছিলাম না আপনাদের, এখন একটু পাথফাইন্ডারের কাজ লাগবে, তো সেক্ষেত্রে প্রথমে অ্যালাইনের কাজটা লাগবে। অ্যালাইনে আমরা একটা পাশে নিয়ে আসলাম, এখন একটু বাইরের দিকে নিয়ে আসবো, অ্যালাইন দিয়ে করলাম, তো একটু আমরা এটার পাশের দিকে নিয়ে আসলাম এবং এটাকে আমরা জাস্ট মাইনাস ফ্রন্ট করবেন, পাথফাইন্ডারে গিয়ে মাইনাস ফ্রন্টে যা থাকবে মাইনাস করে দিলাম। এখন এইটাকে যদি আমি শেয়ার টুলটা দিয়ে ইউজ করে আমি এটার অ্যাঙ্গেলটা একটু এইভাবে করে নিই, দেখেন এটা আপনি চাইলেই পাত করে এরকম বানাইতে গেলে অনেকটা সময় লাগবে, তো বা পারফেক্টভাবে আপনি করতে পারবেন না। তবে এই টুলটা ইউজ করে দেখেন একটা সাইড থেকে একটু মোটা, আরেক দিক থেকে একটু চিকন, আপনি যেই দিকে চান সেই দিকে আপনি দিয়ে নিতে পারেন। এটা যদি আমি এই দিক থেকে চাই অথবা এই দিকে ঘুরে দেখতে পারেন যে আসলে কোন দিকটাতে আপনি চান, কিভাবে আপনি চান। ঠিক আছে, তবে এটা আপনার হাতের উপর যথেষ্ট কন্ট্রোল থাকতে হয় কোন দিকে, এটা যে কেউ আসলে প্রথম ধরলেই করতে পারবেন না, মুভ করে দেখতে হবে যে আসলে কোন দিক নিলে এটা কোন দিকে অ্যাঙ্গেল হইতেছে। ঠিক আছে, এখন এই দিক থেকে আপনি যে কোনো আইকন লিখে অথবা অনেকে লেখা লিখে, লোগোর মধ্যে অনেক সময় এই ধরনের জিনিস থাকে। ধরুন সাপোজ এটা আমরা তৈরি করলাম, এই জায়গাতে একটা রিয়েল এস্টেট বিজনেস, আমি কয়েকটা দালান কোঠা এই জায়গাতে তৈরি করে দিলাম, নিচে কোম্পানির নামটা এই গ্যাপে লিখে দিলাম। ঠিক আছে, তাই এই কাজ অনেক কাজেই এটা লাগবে, আপনি অ্যাঙ্গেল করার প্রয়োজন হবে, তো আপনি এটা আপনার ইচ্ছে মতন করে নিতে পারবেন। তারপর হলো রিশেপ টুলটা আসলে কাজটা কী করে দেখি, Ctrl+Z দিই, তো রিশেপ টুলটা আসলে দেখেন এটা দিয়ে আসলে কি করা যায়, যে আমরা এই বিন্দুটা সিলেক্ট করলাম, এই বিন্দু থেকে আমি এটাকে যদি মুভ করাইতে চাই, কাজ করে না কেন, আচ্ছা দাঁড়ান, তো
তো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আপনি এটা শেপটা পরিবর্তন করে নিতে পারেন। সাপোজ আপনি এই জায়গাতে একটা ক্লিক করলেন, এটাকে ধরে আমি মুভ করে নিতে পারি। এটা মূলত আমরা আসলে দিয়েও করতে পারি। ওটা ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে যখন আমরা সিলেক্ট করি এটা কিন্তু তখনও মুভ করতে পারি। কিন্তু এটার মধ্যে তো পার্থক্যটা হচ্ছে কি, এই রিশেপের ব্যাপারটাতে আপনি একটা অল্টার চাপ দিয়ে ধরে যদি আপনি এটাকে টানেন তাহলে অটোমেটিকলি ওই শেপেরই একটা কপি অলরেডি এই জায়গাতে চলে আসে। দেখেন ওই আগেরটা তো আসেই, আপনার সাথে আরেকটা কপিও পাবেন, কিন্তু এটা সম্ভব না, যেটা ডিরেক্ট সিলেকশনে আপনি এটা করতে পারবেন না। ব্যাপারটা এরকম যে আমরা রিশেপটাকে একটা যে কোনো একটা জিনিস যদি আপনার থাকে যে আপনার আবার তৈরি করা লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনার এই জায়গাতে সিলেকশন করে আপনি এটা একটু জুম করে নেন। কী রে ভাই, এটার কি হয়? এটা কি মাঝে মাঝে এটার হয় কি বুঝলাম না। রেকর্ডিং করতে গেলে নিয়ে এটার প্রবলেমটা হয়। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন যে এই টুলটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আপনার কিছু শেপ আমরা যদি পরিবর্তন করতে চাই শেপের মধ্যে আপনারা এভাবে ধরেন টেনেও নিতে পারেন, এই দিক কোনো টেনে ধরে বাইরের দিকে নিয়ে যেতে পারেন, ভিতরের দিকে নিয়ে আসতে পারেন। শেপের মধ্যে যে কোনো শেপটা আপনি এভাবে ধরে, মানে কোনো নির্দিষ্ট কোনো শেপ না, এটা যে কোনো আকৃতি হতে পারে, আপনি বর্ধিতও করতে পারেন। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে হলো এটা একটা টুইস্ট, মানে বাঁকানো একটা অবস্থা, যে আমার ডিজাইনের কোনো কোনো জায়গাতে অবশ্যই কোনায় ধরতে হবে, আপনি মাঝখানে ধরলে পাবেন না, এবং আপনি যদি টেনে ধরেন তাহলে এটা পেঁচাইতেই থাকবে, পেঁচানো অবস্থাতে আসবে। যে কোনো কোনায় একটা ক্লিক করলে এভাবে করে, ঠিক আছে। আর এরপর হচ্ছে এটা দেখেন পাক, এটা ভিতরের দিকে কুচকা ফেলবে, একেবারে সংকুচিত করবে, ভিতরের দিকে একেবারে নিয়ে আসে, একেবারে টেনে ধরে নিয়ে আসা, একেবারে সংকুচিত করে ফেলে। তারপর এটা বোধহয় বাইরের দিকে নিয়ে যায়, আপনি ক্লিক করলে দেখবেন যে এটা বাইরের দিকে ছড়ায় ফেলে। আগেরটা যেমন সংকুচিত করছে এটা বাইরের দিকে নিয়ে যাবে, সাইডে পাশে ক্লিক করলে এটা বাইরের দিকে নিয়ে যায়, এবং এটাও সংকুচিতই করে, একেবারে কাটা কাটা অবস্থায়। এবং এরপর এটা হচ্ছে এটা আপনি যাতে ক্লিক করলে দেখবেন কাটা কাটার মতো বের হবে। এটা তো কোনো শো করে না, এটা কি কাজ করে? দেখতে হবে। তিনটা একসাথে করে, মানে তিনটা অবজেক্ট একই সাথে করে, তিনটা বা দুইটা, এরকম দুইটা নিলেও তো হয়। কিসের? না, কাজ করে না। আচ্ছা, যাই হোক, আমি দেখবো না এটার কি ব্যবহারটা, একটু গাটাগাটি করতে হবে, দেখলেই বুঝবো।
তো এগুলো এমনি খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের খুব কাজে লাগবে না এই সব মানে কিছু ইনকর্পোরেট টাইপের কাজগুলো এটার মধ্যে। তো শেপ ব্লেন্ডার আসলে মূলত কাজটা কি, আমরা পাথফাইন্ডার দিয়ে আমরা কাটতে পারি, যেমন এটাও শেপটারে ওইভাবে আমরা কাটতে পারি এবং জোড়া লাগাইতে পারবো পাথফাইন্ডারে না গিয়েও। তো সাপোজ আমরা একটা সার্কেল তৈরি করব, এই জায়গাতে একটা সার্কেল দিয়ে আরও 3-4টা সার্কেল নিই এবং ভিন্ন একটা কালার দিতে পারেন। এবং এটাও একটা কপি করলাম এবং এটার কালারটা আমরা একটু ব্ল্যাক বা অন্য কালার দিয়ে নিন। তিনটা কালার হলো। এখন আমরা তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি চাই যে আসলে শেপ ব্লেন্ড, মানে নাম শুনলেই বুঝতে পারছেন যে এটা প্রত্যেকটা শেপ মিশ্রণ করে ফেলতে পারে। তো আমরা সেই ব্লেন্ডারটা সিলেক্ট করে যখন আমরা এটার উপরে নিব, দেখতে পাবেন এটা ধরেন এই যে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা। আমি চাইতেছি এটা আর এটা অ্যাড করে দেব, অ্যাড করে দিলাম, এটা অ্যাড হয়ে গেল, এটা অ্যাড করে দেব এবং এটা আর এটা অ্যাড করে দেন। এবং মাঝখানের অংশটুকু আমরা ডিলিট করতে চাই, তো অল্টা চাপ দিলে দেখেন মাইনাস আকার ধারণ করছে এবং আমরা মাঝখানে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। এখন ভিন্ন ভিন্ন একটা কালার দিয়ে আমরা দেখেন এটা এভাবে করে আপনারা কাজ করে নিতে পারেন, যে শেপটাকে আপনি যে কোনোভাবে অ্যাডও করতে পারবেন, আবার চাইলে কাটতেও পারবেন। তো প্রথমে কিছু শেপ আপনার একসাথে মিশ্রণ করে রাখতে হবে, একসাথে নিয়ে আসবেন এবং ওইটার অনুযায়ী আপনি কোনটার সাথে অ্যাড করবেন, কোনটার সাথে ডিলিট করবেন, সেটা আপনি করতে পারবেন। সেটা কিন্তু আমরা পাথফাইন্ডার দিয়ে করতে পারতাম। তো এইগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করলে দেখবেন কতটা কষ্ট হবে না, এটুকু আগে প্র্যাকটিস করেন, ঠিক আছে। তারপর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব না, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, ম্যাশ টুল আর হলো এই জায়গা থেকে এই দুটো করলে আপনার অনেক কিছু আসবে। তারপর হচ্ছে ব্লেন্ড টুল, এই 3টা টুল নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকু আপনারা একটু প্র্যাকটিস করে যান। আর যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও অনেক কাজে লাগবে এইসব জিনিস। এই শুধু শেপ ব্লেন্ডার দিয়ে অনেক খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়, ঠিক আছে, যেটা আসলে পাথফাইন্ডার দিয়েও করা সম্ভব, কিন্তু আপনার এটা একটু ঝামেলা, কিন্তু শেপ ব্লেন্ডার দিয়ে অনেক সহজেই করা যায়, ঠিক আছে।